দিদি নাম্বার ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে যেই এসেছেন, যে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার দিদি নাম্বার ওয়ান, তাকে কি আমরা জীবনে কোনোদিনই মঞ্চে আনতে পারবো? অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়, মিঠুন চক্রবর্তী, একটা সময় স্ট্রাগলিং পিরিয়ড গেছে। আমার পিক অফ মাই ক্যারিয়ার, আমি বেশিরভাগ সময় হায়দ্রাবাদে থাকতাম। ফুল ফ্লেজেড তেলুগু মশালা ছবি একদম। অর্থ, যশ, খ্যাতি, রূপ সমস্ত কিছু ছিল। ভাইরালগুলোর কি দরকার ছিল? প্রচুর মানুষ তাতে রিয়াক্ট করেছেন, আমি রিয়াক্টও করি। সত্যি কি ওই ইটভাটার ধোঁয়া দেখে মনে হয়েছে শিল্পের ধোঁয়া? আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়। এটা কোথাও একটা রাজনৈতিক মঞ্চে অভিনয় ছিল। না না, আমি অভিনয় করিনি। কিন্তু তারপর টক দই, গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। দইটা ভালো হলো, আমি দইটাকে বললাম দইটা খুব ভালো খেলাম। আমি এরকমই, আমার জন্য যদি ভালো লাগে আমার ভালো লাগে। আমার ঋতুদের বলে থাকে খুব হ্যান্ডসাম বলে মনে হয়। কি করবো, আমি সোজা সাপটা। জীবনে কখনো ফার্স্ট হয়েছে পরীক্ষা? না গো, কোনোদিনও ফার্স্ট হয়নি। পড়াশোনা করে ভালোবাসতাম না। জীবনটা খুব সোনার চামচ নিয়ে ছোটবেলা থেকে? নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আমি, বাবা মার একমাত্র মেয়ে। তিনি তো পুরোপুরি রাজনীতিক এখন, লকেট চট্টোপাধ্যায়। তা মনে হচ্ছে না যে প্রতিদ্বন্দ্বিতা একটু শক্ত হয়ে গেল? আমি কোনো কাজটাকেই মনে করি না খুব ইজি, খুব সহজে লোক পাওয়া যায়। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, প্রত্যেকবার লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় 42টা লোকসভা কেন্দ্রে কোনো না কোনো তারকা জন্ম নেয়। যদি ইউক্রেনের রাষ্ট্রপ্রধান, তিনি যদি কমেডিয়ান থেকে আজকে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হতে পারে, তাহলে বাংলার ইতিহাসে এটা লেখা থাকবে একটা রিয়েলিটি শো করে সত্যিকারের রাজনীতির বাস্তব জমিতে একজন দাঁড়াতে পারেন। তিনি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। রচনা, স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। রচনা, একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, যে জীবনে অনেক অভিনয় করেছো, মানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে কার কার নাম করবো না, এত অভিনয় করা সত্ত্বেও কোথাও কি মনে হচ্ছে একটা রিয়েলিটি শো পশ্চিম বাংলায় আজকে এমন জায়গায় নিয়ে গেল যে আজকে রাজনীতির মঞ্চে? অ্যাবসলিউটলি, মানে আই থিঙ্ক ইট হ্যাজ ক্রিয়েটেড আ হিস্ট্রি। এবং জানি না, মানে এটাও আর ঠাকুরের বিশাল বড় আশীর্বাদ যে এইরকম পপুলার একটা শো এবং মানুষের মধ্যে এইরকমভাবে সাড়া ফেলে দিয়েছে। এবং আজকে সেটা ঘরে ঘরে প্রতি মুহূর্তে আমি যখন রাস্তায় বেরোচ্ছি সেটা বুঝতে পারছি। ডেফিনেটলি কোথাও মনে হয় না যে আমরা এই পশ্চিম বাংলায় দিদি বলতে একজন দিদিকেই বুঝি, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় একটা টেলিভিশন শো করা দিদি নাম্বার ওয়ান, এটাও তো খুব সাহসের ব্যাপার। কোনোদিনও কোনো হুমকি আসেনি, থ্রেট আসেনি দিদি নাম্বার ওয়ানে? নো নো, নট অ্যাট অল, একদমই না। উপরন্ত দিদি আমার শোতে এসে বলেছেন যে আমি দিদি নই, দিদি নাম্বার ওয়ান রচনা। আমি তখন বললাম দিদি ক্ষমা করে দাও, আমি শোয়ের নামটা খালি দিদি নাম্বার ওয়ান রেখেছি, প্রকৃত অর্থে তুমি দিদি নাম্বার ওয়ান, আমি শুধু দিদি। অনেকে বলে যে দিদি নাম্বার ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় নিচে যেই এসেছেন, মানে সেই হিসেবে রচনা ব্যানার্জি ডেকে আনেননি, এটা কি সত্যি? না দেখো, তার আগে তো আমাদের কথা হয়ে গিয়েছিল যে রাজনীতিতে উনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন এবং উনি বলেছেন যে রচনা তুমি এই শো। সেই পরিপ্রেক্ষিতে যখন আলোচনা হচ্ছিল তখন দিদি নাম্বার ওয়ানের শোর কথাটা উঠেছিল যে আমার শো দিদি কেরম চলছে না চলছে। দিদি যেরকম জেনারেলি গল্প করেন, কথা বলছিলেন যে তুমি কেমন করছো, কেমন লাগছে, কতদিন হয়ে গেল, তুমি খুব বিজি তাতে, তো এরকম কথা হচ্ছিল। তো তখন দিদি, আমি বললাম যে আপনি দিদি নাম্বার ওয়ান, তো আপনার নামেই আমার শো চলছে। তো তখন উনি ইন্টারেস্ট দেখিয়েছিলেন যে হ্যাঁ একদিন খুব ভালো হবে যদি আমি যাই। একদম, আপনাকে আসতেই হবে। মানে আমার সেই সাহসটা কোনোদিনও কুলায়নি দিদিকে বলবো দিদি আপনি আসুন। মানে আমাদের যখন ধরো দিদি নাম্বার ওয়ানে শ্যুট চলে বা আগে হতো, তখন আমরা প্রায় আলোচনা করতাম যান যে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার দিদি নাম্বার ওয়ান, তাকে কি আমরা জীবনে কোনোদিন এই মঞ্চে আনতে পারবো? মানে এরকমটা কি কখনো হবে যে বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে? এটা আমরা কিন্তু অনেক বছর আলোচনা করেছি। কিন্তু জানি না, উপরওয়ালার খেলা এমন যে আমরা যখন মিটিং করছিলাম দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা উঠলো এবং আমি বললাম যে আপনার জন্য এই শোটা, আপনার জন্য এই শোয়ের নাম। দিদি তখন ইচ্ছে প্রকাশ করলেন এবং আমি তখন ওনাকে আমন্ত্রণ জানালাম এবং সেইভাবে হলো আর কি। একটা প্রশ্ন, বিশেষ করে এই ভাইরালগুলো দেখতে দেখতে আমার মনে হয় জীবনে অর্থ, যশ, খ্যাতি, রূপ সমস্ত কিছু ছিল,
ভাইরালগুলোর কি দরকার ছিল? এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই যারা বানিয়েছে তাদের হয়তো এটা কি বলবো, এটা তাদের প্রফেশন, এটা তাদের রোজগারের একটা জায়গা, তাই জন্য তারা হয়তো আমার সেইগুলো নিয়ে তাদের একটা কিছু বানানোর চেষ্টা করেছে বা বানিয়েছে। তাতে আমি কিছু মনে করিনি এবং আমি তাতে কিছু মাইন্ডও করিনি, এবং প্রচুর মানুষ তাতে রিয়্যাক্ট করেছেন, আমি রিয়্যাক্টও করিনি। বাংলায় যারা চির যৌবনা তাদের মধ্যে অন্যতম রচনা, তার সবকিছু হলফনামায় বেআব্রু হয়ে পড়লো, পাবলিক হয়ে পড়লো, খারাপ লাগে না? এটাই নিয়ম। আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। পলিটিক্সে আসলে তোমাকে হলফনামা জমা দিতে হবে, এটা কিছু করার নেই, দিতে হবে মানুষের কাছে, এখন সেটা পৌঁছে গেছে, কিছু করার নেই। আমার মনে হয় হলফনামায় কোথাও বয়স বা অন্য কিছু, আমি এগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ আমার হলফনামা পড়ে মনে হয়েছে সেটা হচ্ছে অভিনেত্রী, একজন অসাধারণ সঞ্চালিকা, সব কিছু ছাপিয়েও একজন খুব বড় ব্যবসায়ী, উদ্যোগপতি। হ্যাঁ, মানে আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি, যে শুধু দিদি নাম্বার ওয়ান, শুধু সংসার, সেটা তো ঠিক আছে, পার্ট অফ ইউর লাইফ, যে আমি সংসার তোমায় করতেই হবে, আমি মা, আমার ছেলেকে মানুষ করতে হবে, আমি সংসার করছি, আমায় করতে হবে, কিন্তু শুধু দিদি নাম্বার ওয়ান করবো, আর কিছু করবো না, আর কি করা যায়, মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি বিজি, সবসময় ব্যস্ত থাকবো, আমি কখনো লেথার্জি শুয়ে থাকবো, অনেক দেখবেন কাজ নেই আজ না, আমি সারাদিন শুয়ে থাকবো, ওটা আমার মধ্যে আসবে না কোনোদিনও। মানে আমার যদি কাজও না থাকে, আমি হয়তো কোথাও কিছু একটা করবো আর কি, কিছু না হলে শপিং করবো, উইন্ডো শপিং করবো, না কিনতে চলে যাবো, বা কোথাও বেড়াবো, বা কোনো কাজ করবো, আমি বসে থাকতে পারি না। তো সেই জন্যই না আমার মনে হচ্ছে আমি ব্যবসায় ঢুকে যাবো, আমি আমার নিজের বুটিক আছে, আমার নিজের শাড়ির বিজনেস আছে, আমার নিজের বিউটি প্রোডাক্টস আছে, আমি সব রকমভাবে নিজেকে বিজি করে রেখে দিয়েছি আর কি। জীবনে কখনো ফার্স্ট হয়েছে পরীক্ষা? না গো, কোনোদিনও ফার্স্ট হয়নি, পড়াশোনা করে ভালোবাসতাম না, ওই মা বাবা জোর করে পড়াতো, এই উচ্চ মাধ্যমিক পাশ করলাম, তারপরে ছবির জগতে চলে এলাম। কিন্তু অনেকে বলে, আমি জানি না, এটা কি জীবনটা কি খুব সোনার চামচ নিয়ে ছোটবেলা থেকে? নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আমি, বাবা মার একমাত্র মেয়ে, ওই জন্য বাবা একদম চাকুরিজীবী একজন মানুষ ছিলেন, মা হাউসওয়াইফ, এবং আমরা গড়িয়াতে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম, এখনও সেই ফ্ল্যাটেই মা আছেন, এখন আমরা ওখানেই থাকি, এবং অত্যন্ত সাধারণভাবে মানুষ হচ্ছে, অত্যন্ত সাধারণ স্কুলে পড়েছি, ভেরি নর্মাল মিডিওকার লাইফস্টাইল। বাংলাতে আমি এমন কোনো নায়িকাকে জানি না এতজন, এত জায়গায়, এত ভাষায় কাজ করা, ছুটে যাওয়া, মানে আমি সেখানে ভিন্ন ভিন্ন ভাষা, মানে সেটা ওড়িয়া হতে পারে, সেটা দক্ষিণ ভারতের ভাষা হতে পারে, সেটা বলিউড হতে পারে, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একের পর এক অভিনয়, কোথাও কি এটা নিজে একটা খুব একটা সময় স্ট্রাগলিং পিরিয়ড গেছে না, এগুলো শুধু রূপের জন্যই চলে আসছে? না, স্ট্রাগল তো করতে হয়েছে, ডেফিনেটলি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যাকে বলে আর কি। বাংলা ছবি করতে করতে উড়িয়া ছবির অফার আসলো, উড়িয়া ছবি করতে করতে সাউথে যাওয়ার অফার আসলো, এবং আমি যেহেতু কাজ করতে ভালোবাসি, আর আমি যেহেতু আমার অভিনয় প্রফেশনটাকে ভীষণ ভালোবেসে কাজ করেছি এত বছর, তো যেই ল্যাঙ্গুয়েজ থেকে আমাকে অফার করা হয়েছে আমি সেখানে গেছি এবং সেখানে কাজ করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, ভালো ভালো লেগেছে। মানে আর এটাও তো ধরো অভিনয় তো অনেকে করে, কিন্তু সবাই কি আর সব ধরনের ল্যাঙ্গুয়েজে গিয়ে কাজ করতে পারে? এটাও আমার কাছে পরম পাওয়া, যে আমি এতগুলো জায়গায় পৌঁছতে পেরেছি, এতগুলো মানুষ আমাকে নিয়ে কাজ করেছেন, আমিও এত এক্সপিরিয়েন্স। কোথাও কি কোনো খেদ আছে অভিনেত্রী হিসেবে? না না না, আমি ভীষণ ভীষণ এই একটা ইয়েতে বিশ্বাসী যে তোমার যতটুকু প্রাপ্য তুমি ততটুকুই পাবে। তো আমার যতটুকু প্রাপ্য ছিল আমি ততটুকুই পেয়েছি, আমি মনে করি আমার প্রাপ্যের থেকে আমি বেশি পেয়েছি। এবার আপনারা অনেকে প্রশ্ন করছে তুমি তথাগতভাবে আর্ট মুভিজ কেন করোনি? করিনি, কমার্শিয়াল হিরোইন, কমার্শিয়াল ছবি করেছি, তাতে হয়েছে নাকি না করেছি? কিন্তু কোনো সময় মনে হয় না, মানে আমি সত্যজিৎ রায় তো তখন পেরিয়ে গেছেন, কিন্তু মৃণাল সেন ছিলেন, গৌতম ঘোষ ছিলেন, বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন, মনে হয়নি এদের ছবিতে করে কান, বার্লিন, ভেনিসে যাই? আসলে সেই সময়টা আমি এতটাই ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি নায়িকা ছিলাম যে আমার ওই প্যারালাল মুভিজ নিয়ে খুব একটা আমি চিন্তাভাবনা অতটা করিনি বলতে পারো। আর সেই সময়টা আমার পিক অফ মাই ক্যারিয়ার, আমি বেশিরভাগ সময় হায়দ্রাবাদে থাকতাম। হায়দ্রাবাদের ছবি তখন ফুল ফ্লেজেড তেলুগু মশালা ছবি একদম, সেই সব ছেড়ে এসে কলকাতায় প্যারালাল মুভি করবো সেটা আমার আসেনি মাথায় আর কি। কোনো খেদও নেই? না, কোনো খেদও নেই। আমরা যখন আজকে দেখছিলাম বিভিন্ন জায়গায় যারা ভোটার নয়,
তারাও সেলফি তুলছে, দৌড়াচ্ছে পেছন পেছন। তা আফসোস হচ্ছে না কিসের? যে ভোটার নয়রাদের মধ্যে এত উদ্দীপনা, এরা যখন ভোট দেবে তখন অনেক দেরি হয়ে যাবে আর কি, মানে এরা ভোটাররা না। ভবিষ্যতে, হ্যাঁ, এরা ভবিষ্যতে ভোটার, বাট দেখো আমি সেটাই বলি, মানে 9 থেকে 90 সবাই ভালোবাসে রচনাকে। এটাই এটা 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 ইটস এ ব্লেসিং ডেফিনেটলি। আজকে যদি জাস্টিস মানে সদ্য অবসরপ্রাপ্ত জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অথবা অন্য কেউ যদি মেদিনীপুরে প্রার্থী হতো, তার তুলনায় মনে হচ্ছে না হুগলির প্রার্থীটা একটু শক্ত হয়ে গেছে? কারণ যার পরিচিতি আছে, যে দীর্ঘদিন ধরে এখানে তার নিখোঁজ, বিভিন্ন সময় নিখোঁজের পোস্টারও বেরিয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তিনি তো এমপি, তিনি তো পুরোপুরি রাজনীতিক এখন, লকেট চট্টোপাধ্যায়। তা মনে হচ্ছে না যে প্রতিদ্বন্দ্বীটা একটু শক্ত হয়ে গেল? দেখো, সব জায়গাটাই কোনো জিনিসই জীবনে সহজ নয়, সব জায়গাটাই তোমাকে পরিশ্রম করে খেটে অর্জন করার জায়গা। আমি কোনো কাজটাকেই মনে করি না খুব ইজি, খুব সহজে লোক পাওয়া যায়, তাহলে সেটার মজা নেই। যেটা তোমার পরিশ্রম করে খেটে কষ্ট করে অর্জন করার জায়গা, সেটাই তখন মনে হয় যে তুমি ভালো জিনিস, মানে অনেকটা কষ্ট করে তুমি জিনিসটা প্রাপ্য হয়েছে তোমার কাছে। আর আমি খাটতে প্রস্তুত, আমি পরিশ্রম করতে প্রস্তুত, আমি ভাগ্যে বিশ্বাসী, আমি ঠাকুরে বিশ্বাসী, যেটা হবার সেটাই হবে। সত্যি কি হুগলিকে মন থেকে ভালোবেসে ফেলেছো, নাকি এটা এখন লোককে বলতে হচ্ছে? না না, লোককে বলতে এখনো সেরকমভাবে হয়নি। আমি এখন দেখো, পরিষ্কার কথা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি এখন হুগলির মানুষ, আমাকে হুগলির প্রার্থী করে আনা হয়েছে। তো আমার কাছে এখন যেটা মেইন, পশ্চিমবাংলার মধ্যে যেই জেলাটা নিয়ে আমি সব থেকে বেশি উত্তেজিত, ভালোবাসার জায়গা, মানুষকে ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে এখন হুগলি। তার মানে কি এই যে আমি পশ্চিমবাংলা বাকি মানুষদের জন্য ভালোবাসি না, এখন তারাই তো আমার দিদি রহমানের দর্শক, তারা আমাকে এত বছর ধরে ভালোবাসা দিয়েছে বলে আজ দিদি রহমান 13 বছর কমপ্লিট করে গেছে। কিন্তু যেহেতু আজকে আমি আমার হুগলি জেলার প্রার্থী, আমি হুগলি জেলাকে একটু তো বেশি মার্কস দেবো। কোথাও কি মনে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে শেষ পর্যন্ত একটা খুব সৌজন্যমূলক দুই প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক ছিল, সেটা শেষ মুহূর্তে এসে ভেঙে গেল শুধুমাত্র দিদি নাম্বার 1-এর অডিশনের জন্য? না না না, একদমই না। দিদির আমার মানে অডিশনের জন্য সেরকম কিছু হয়নি। সেরকম ধরনের যদি কথা বল, তাহলে তো লকেট অনেক কথা অনেক সময় বলেছে রচনাকে নিয়ে। আমি সেগুলোকে কিছু মাইন্ড করি না, বিকজ দেখো, সে বিরোধী পক্ষের নেত্রী, আমি তৃণমূল কংগ্রেসের সদস্য। তো ন্যাচারালি কিন্তু এটা তো তাকেও এরকম ধরনের কথা বলতে হবে, কিছু করার নেই। আমি যেরকম বললাম তোমাকে যে অ্যাকচুয়ালি সে আমার কোস্টার, তো তার মনেও আছে যে রচনা ইজ মাই কোস্টার, কিন্তু বিরোধী পক্ষের আমি সদস্য এবং সে একজন বিরোধী পক্ষের নেতৃত্ব। ন্যাচারালি আমাদের 2-4 কথা তো বলতেই হবে। আমার যদি ওর কিছু খারাপ লাগে আমি বলবো, ওর যদি আমার কিছু খারাপ লাগে আমরা বলবো না। কিন্তু একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় পাশাপাশি বসে মেকআপ করা, একসঙ্গে বিভিন্ন সময় স্টুডিওতে একসঙ্গে সময় কাটানো, তারপর প্রার্থী হওয়ার পর দুজনের মধ্যে একবার দূরভাষেও কথা হলো না? না, কিন্তু কি বলতো, যে তুমি যে সময়টার কথা বলছো, সেই সময়টার আজকের সময়টার মধ্যে বহু বছরের ব্যবধান হয়ে গেছে। এই সময় আমরা উই ওয়ার নট ইন টাচ, আমাদের মধ্যে কথাবার্তা বহুদিন হয়নি। মানে হয়নি ইন দ্য সেন্স ঝগড়া নয়, মানে হয়নি ইন দ্য সেন্স আমরা আলাদা পথে চলেছি আর কি, যার জন্য অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে কথাবার্তার মধ্যে। আজকে আবার সেই ধরো একই ময়দানে কাজ করতে নেমেছি, কিন্তু কথাবার্তা তো বহু যুগ হয়নি। ন্যাচারালি এরকম না যে 1-1.5 মাস আগে প্রচুর বন্ধু ছিলাম, আজকে বিরোধী, এরকম তো নয় আর কি। রচনা, যারা তোমাকে দীর্ঘদিন ধরে চেনে তারা অনেকেই বলেছেন রচনা আসলে অত্যন্ত বুদ্ধিমতী। সাধারণত খুব কম ক্ষেত্রেই রূপ আর গুণের এরকম সমন্বয় হয়। এই প্রশ্নটা আমার অনেকের মতো আমার মনেও রয়েছে। সত্যি কি ওই ইটভাটার ধোঁয়া দেখে মনে হয়েছে শিল্পের ধোঁয়া? আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হলো, এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম? এটা কোথাও একটা রাজনৈতিক মঞ্চে অভিনয় ছিল। না না, আমি অভিনয় করিনি গো, বিশ্বাস করো। আমি আসলে কি বলতো, তখন সেদিন আমার প্রথম দিনের প্রচার ছিল, ফার্স্ট ডে। আর আমি আগেও বলেছি, জেনারেলি গ্রাম বাংলায় আমরা রাত্রিবেলা আসি, শো করি না। তো আমাদের প্রচারে আসা তো কখনো হয়নি, ফার্স্ট টাইম এলাম প্রচারে, তাও দিনের বেলা, তাও সিঙ্গুরের আগে বহুবার এসছি, কিন্তু রাত্রিবেলা শো করতে এসছি। সকালবেলার গ্রাম বাংলা দেখা বা সকালবেলার হুগলি জেলাতে এসে প্রচারে এসে চারিদিক দেখাটা একদম প্রথম, সত্যি আসেনি কখনো।
কখনো গাড়ি করে তো দীঘা চলে গেছি, মন্দারমণি গেছি, কিন্তু হুগলি জেলায় ঘুরতে কখনো আসিনি দিনের বেলা, শো করতে রাত্রে এসেছি। আমি যখন আসার পথে দেখলাম একটা তো সিঙ্গুর তো একটা নস্টালজিক জায়গা আফটার অল, মানে ইতিহাসে লেখা থাকবে, আমাদের সময় ইতিহাস তৈরি হয়েছে। অ্যাবসলিউটলি। তো সিঙ্গুর দিয়ে যখন আসছি তখন চারিপাশ দেখতে দেখতে আসছি, এটাই হচ্ছে দিদির সেই জায়গা যেখানে দিদি আন্দোলন শুরু করেছিলেন, এবং সব মানে খুব দেখতে দেখতে আসছিলাম। তখন বেশ কিছু জায়গায় দেখলাম যে ফ্যাক্টরিজ হয়েছে, সেখানে ধোঁয়া উঠছে, জিন্দালের ফ্যাক্টরি বলো, তারপর আমাদের 3 চাকার সব মোটর বাইকসের ফ্যাক্টরি বলো, যেগুলো হয়েছে সব কটা বলছি। তাই জাস্ট আমাকে কিন্তু তখন কেউ প্রশ্নও করেনি, আমি কিছু ভাবি না, জাস্ট দেখলাম ধোঁয়া উঠছে। এখান যখন গেলাম তখন দেখলাম কাজ হতো, আমার জাস্ট দেখার জন্য দেখলাম। তারপরে গিয়ে আমাকে যখন কেউ প্রশ্ন করলেন যে এখানে কিচ্ছু নেই, এখানে শুধু টাটা চলে যাওয়ার পরে এখানে শুধু ক্ষেত, আর এখানে কিচ্ছু দেখা যায় না, আপনি কি বলবেন? বললাম ক্ষেত, শুধু ক্ষেত, তাহলে আমি আসার পর সময় কি দেখতে দেখতে এলাম? তাহলে যদি শুধুই ক্ষেত হয়, সিঙ্গুর ডেফিনেটলি কৃষকদের জন্য একটা জায়গা, এবং কৃষি জমি উর্বর এখানে আমরা সবাই সেটা জানি। কিন্তু তার মানে এই নয় যে সিঙ্গুরের চারিপাশে কোথাও কিচ্ছু নেই, আর ধুধু মরুভূমির মতো মাঠ। এরকম প্রশ্ন কেন করা হলো? তখন আমি তাকে বললাম, কেন আমি তো আসার সময় দেখলাম এটা, তাহলে আমি কি দেখলাম? তাহলে কি উন্নয়ন হচ্ছে না? তাহলে কি কাজ হয় না এখানে? সেই অর্থে এবার আপনি বলতে পারেন আমি হয়তো একটুখানি হাইপার হয়ে গেছিলাম আর কি বলার সময়। আজকে আমি যতটা আপনার সামনে ভালোভাবে বলছি, আমি তখন বললাম কেন এরকম প্রশ্ন করছেন আপনারা আমাকে? আমি দেখেছি এটা, সেই বলার যে ব্যাপারটা ছিল সেটা একটুখানি হয়তো একটু উগ্র ছিল বা একটু হাইপার হয়ে গিয়েছিলাম, সেটা বাস কিন্তু তারপর টক দই, ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে, যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। দারুণ দারুণ। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। একটা জিনিসকে যদি ভালো লাগে সেটাকে তুমি ভালো বলবে না, তাহলে কি মানে মানে আমি ওই জন্যই আমি সবসময় বলি যে আমি ভীষণ সোজা সাপটা। আমি দইটা ভালো হলে আমি দইটাকে বললাম দইটা খুব ভালো খেলাম, আমি এরকমই। আমার জন্য যদি ভালো লাগে আমার ভালো লাগে। আমি যদি বলি আমার রাত্রি 9টার সময় টক ফাইটটা ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো প্রোগ্রাম বলে মনে হয়, আমার ঋতুদেব বড়দাকে খুব হ্যান্ডসাম বলে মনে হয়, হয়ে গেল। বাহ, এরপর প্রশ্নই করতে পারবো না, টাফ টকের প্রশ্ন করতে পারবো না। বলবে কি হলো আমাদের ইন্টারভিউগুলো কি বাজে, তাহলে কি করব? আমি সোজা সাপটা। যদি এই লড়াইতে যেত তাহলে প্রথম কি কাজ করবে? যদি লড়াইতে জিতি প্রথম কাজ, দেখো আমাদের পরিকল্পনা তো অনেক কিছুই আছে, কিন্তু সেটা সবটাই আলোচনা সাপেক্ষ এবং মানুষের সাথে বসে কথা বলা সাপেক্ষ। কারণ একটা কার্যালয়, সেখানে বসা, সেখানে আলোচনা করা, কোন ডিস্ট্রিক্টের কোন জিনিসটা আগে প্রয়োজন, কোন মানুষের কোন জিনিসটা আগে দরকার, সেই অনুযায়ী আমরা কাজ নিয়ে ভাববো, চিন্তা করবো, এগিয়ে যাবো। একটা জলের একটা সমস্যা আছে, আমার সেটা নিয়ে কাজ করার ইচ্ছে আছে, সেটা নিয়ে দিদির সাথে ডেফিনেটলি, দিদি জানেনও নিশ্চয়ই, দিদি নিয়ে আলোচনা করার ব্যাপার আছে যে জলটা কী করে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। এটা একটা বিশাল বড় কাজ যেটা করার আছে। তাছাড়া ধরো অনেক কিছুই নিশ্চয়ই থাকবে আমার ইচ্ছের মধ্যে, এবং সেটা সদস্যদের সাথে আলোচনা করে সব কিছু করব। জীবনে তো জেতা হারা দুটোই আছে, যদি আমি ধরে নিচ্ছি কে জিতবে কে হারবে মানুষ ঠিক করবে, একদম একদম, তাহলে কি রাজনীতি ছেড়ে আবার শুধু দিদি নাম্বার 1? রাজনীতি ছেড়ে দেবো বা ছেড়ে দেবো কিনা আমি বলতে পারছি না। দিদি নাম্বার 1 তখনও ছিল, আগেও ছিল, আজকেও আছে, আগামীকালেও থাকবে। তখন আমি হয়তো যেরকম লাইফে আমার ছিল আমি সেরকমভাবে কাজ করব। কিন্তু একটা কথা আমি যেটা সবাইকে এখনও বলছি, সবাই প্রশ্নটা আমাকে করছেন যে 4 তারিখের পরে কী ডিসিশন হবে। আমি দল ছেড়ে চলে যাব না। মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট রেসপেক্ট করি, এবং আমি তৃণমূল কংগ্রেসেরই সদস্য হয়ে থাকবো, এবং দিদিকেই আমি আমার আইডল মানব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো দীর্ঘদিনের একটা সুসম্পর্ক আছে, আমরা সবাই জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কটা এই নতুন আলাপ হয়েছে, একদম নতুন আলাপ হয়েছে, কারণ আমি তো পার্টির মধ্যে ছিলাম না, আমি তো ন্যাচারালি পরিচয় নতুন। কিন্তু যতটুকু সময় আমি ওনার সাথে কথা বলেছি ভীষণ ভালোভাবে কথা বলেছি, যথেষ্ট মার্জিত, ভীষণ ডিসিপ্লিন মনে হলো আমার অভিষেককে দেখে, এবং ভেরি ডাইনামিক
পলিটিক্সটাকে ভালোভাবে রাজনীতিবিদরা যেরকম হন সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাজটাকে ভালোবেসে করেন। সেই অর্থে ডেফিনেটলি আমার ভীষণ ভালো লেগেছে এবং নতুন প্রজন্মদের জন্য তো হি ইজ অ্যান আইডল অফকোর্স। জেতা হারা যাই হোক না কেন দিদি নাম্বার ওয়ানটা কি থাকবেই? দিদি নাম্বার ওয়ানটা থাকবে, অফকোর্স থাকবে। পারবে দুটোকে ব্যালেন্স করতে? চেষ্টা করবো, 100% চেষ্টা করবো। চেষ্টা করলে সব কিছুই সম্ভব, নিশ্চয়ই চেষ্টা করবো। আমার হুগলি জেলার দিদিরা বলেছেন আর যাই হোক, রাজনীতিতে নিজ থেকে বলে, আমি তো গাড়িতে থাকি প্রচার করি, তো এরকমভাবে কথা বলে সবাই, জন্য আমি এরমভাবে বলছি দিদি আর যাই করো দিদি নাম্বার ওয়ান কিন্তু ছাড়লে হবে না। রাজনীতিতে এসছে, প্রচার করছে, সব মানলাম, বিকেল 5টায় যেন দেখতে পাই, মানে এটা যারা কমান্ডিং ব্যাপার যে 5টার সময় পেতে হবে। ঠিক আছে ঠিক আছে। কোথাও মন খারাপ হয়ে যাচ্ছে না? তোমার তো ফ্যান ছিল সবাই, সিপিএম, তৃণমূল, বিজেপি, আইএসএফ যারা আছে সবাই, কোথাও মনে হচ্ছে না ভাগাভাগি হয়ে যাচ্ছে? বলতে পারবো না এই মুহূর্তে, কারণ দেখো এটা একটা রিয়ালিটি শো যেটা মানুষকে আনন্দ দেয়, তার মধ্যে রাজনীতি ঢোকানোর কোনো মানে হয় না। কারণ আমি যখন আলোচনা করি দিদিদের সাথে, আমি যখন কথা বলি, আমি তো জিজ্ঞেস করি না বাকি 3জন দিদি কোন পার্টি থেকে এসছেন। তারা তো মানুষ, আমি একজন মানুষের সাথে মানুষের কথাবার্তা, খেলা, তাদের সাথে সুখ দুঃখের আদান প্রদান, সেখানে পার্টি পলিটিক্স তো ঢোকা উচিত নয়। আমি একেবারে শেষ অংশে চলে এসেছি, আমি সময় নেব না, তার কারণ সবাই অপেক্ষা করছে বাইরে, আমি নিজেও জানি। কোথাও মনে হচ্ছে কি জীবনের এই মোড়ে এসে, এই সময় এসে দাঁড়িয়ে নুসরত, মিমি এরা যেমন কোথাও অনেককে বলেছেন বা অনেকে বলছেন এই কথাটা বারবার, যে এরা রাজনীতিতে কেন আসে কেন যায়। আবার অন্যদিকে দেব আছেন, শতাব্দী আছেন, এটা আমরাও জানি। কোথাও মনে হচ্ছে না অভিনেত্রী হয়ে রাজনীতির মঞ্চটা আগের থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছে? অর্থাৎ শতাব্দীরা যে সময় বীরভূমে প্রার্থী হলেন, আজকে রচনা ব্যানার্জি প্রার্থী হওয়াটা এই হুগলিতে অনেকটা শক্ত। ইয়েস, অফকোর্স সেই সময়টা এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এখন অনেকটা টাফ হয়ে গেছে ডেফিনেটলি। মিমি নুসরাতের কথা আমি বলতে পারবো না, তাদের কি প্রবলেম ছিল, সবার ইন্ডিভিজুয়াল প্রবলেমস থাকে, তাদের কি অসুবিধা ছিল সেটা আমি জানি না জেনে মন্তব্য করবো না। কিন্তু ডেফিনেটলি টাফ, যতটা শতাব্দী ইজি ছিল ততটা ইজি এখন আর নয়। কোথাও একটা কথা বলে না, রূপে তোমায় ভোলাবো না। কোথাও মনে হচ্ছে এখন শুধুমাত্র গ্ল্যামার কোশেন্ট দিয়ে, রূপ দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে আর জয় করা যাচ্ছে না। একদমই না। মানুষেরা এখন আগের মতো বোকা নয়, তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে আমরা তার পাশেই থাকবো যে কাজ করে দেখাবে। তো সেই জন্য একটুখানি টাফ ফাইট ডেফিনেটলি, যে মানুষকে সেই বিশ্বাসটা অর্জন করাতে হবে যে সব মেয়েরা একরকম হয় না, বা সব মানুষ একরকম হয় না, সব রাজনীতিবিদ একরকম হয় না। ভরসা করতে পারো, আস্থা রাখতে পারো, নিরাশ করবো না। কি গেল? গলা গেল, অফকোর্স রং কি একটু পুড়েছে? চার প্রলেপ কালো হয়ে গেছি। আর রোগা হয়ে গেলে না মোটা হয়ে গেলে, মানে ওজন বাড়লো না কমলো? একটু বাড়ার দিকেই, খাবার লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু বাড়ার দিকেই হয়ে গেছে। কারণ খেয়ে উঠেই শুয়ে পড়তে হচ্ছে, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, রাত্রিবেলা 11টার সময় খাচ্ছি, তারপরে শুয়ে পড়ছি। জীবনে এইরকম অভিজ্ঞতা তো হয়নি, কোনোদিন হয়নি। ওয়েটটা পুটান হয়ে গেছে, কালো হয়ে গেছি, গলাটা পুরো গেছে। অবশ্যই আমরা সবাই তাকিয়ে থাকবো। নির্বাচনে কোথাও মনে হচ্ছে দুপক্ষই অ্যাকশন স্কোয়াড তৈরি করেছে, মনে হচ্ছে হুগলি শিরোনামে চলে আসবে, দুপক্ষের একেবারে লড়াকু ছেলেরা তৈরি হয়ে আছে। একদম মনে তো হচ্ছে সবাই, কিন্তু সেটা মানে পজিটিভলি লড়াকু হবে, সবাই লড়বো, কিন্তু সেটা শান্তভাবে, ধীরস্থিরভাবে, শান্তিপূর্ণ ভোট হোক, এটুকুই চাই। দলের সবাই অ্যাক্টিভ থাকো, কিন্তু শান্তিপূর্ণ ভোট হোক। অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আমরা জানি না জিত হবে না হার হবে, কিন্তু একটা জিনিস পুরো গ্যারেন্টি দিয়েছেন, না এটা অন্য কারোর গ্যারেন্টি নয়, একেবারে খোদ রচনা ব্যানার্জির গ্যারেন্টি, দিদি নাম্বার 1 কিন্তু চলবেই, যাই হোক না কেন। টাফ টক উইথ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকো আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।